আমলারা না হোয়াট ইজ রাউটার আচ্ছা হোয়াট ইজ সার্ভার খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হোয়াট ইজ সার্ভার সার্ভার কি সার্ভার হলো একটি শক্তিশালী কম্পিউটার বা ডিভাইস যা নেটওয়ার্কের অন্যান্য কম্পিউটার বা ডিভাইসগুলোকে সেবা রিসোর্স এবং ডাটা প্রদান করে এটি ওয়েবসাইট হোস্ট করা ফাইল সংরক্ষণ করা এবং ইমেল পরিচালনার মতো কাজ করে থাকে তাহলে সার্ভারটা হলো একটি শক্তিশালী কম্পিউটার হতে পারে বা ডিভাইস হতে পারে যা অন্যান্য কম্পিউটারকে রিসোর্স শেয়ার করতে বা সেবা করতে সাহায্য করে আমার এখানে কয়টা কম্পিউটার আছে 25টা কম্পিউটার আছে না তোমরা দেখো তোমরা প্রত্যেকটা কম্পিউটারে নেট পাচ্ছ না আমি কি প্রত্যেকটা কম্পিউটারের জন্য কি আলাদা নেট কিনছি না একটা নেটকে আমি সার্ভার ডিভাইসের মাধ্যমে তোমাদেরকে ভাগ করে দিছি তো এখানে আমি সার্ভার হিসেবে কম্পিউটার ব্যবহার করি নাই সার্ভার হিসেবে আমি কি ব্যবহার করছি ডিভাইস ব্যবহার করছি মানে সুইচ ব্যবহার করেছি কম দামে সবাই খেয়াল করতেছো নি আমার কথাটা শোনো সার্ভার হিসেবে আমি কি ব্যবহার করছি সুইচ ব্যবহার করছি একটা ডিভাইস ব্যবহার করেছি আর সার্ভার হিসেবে যদি আমি কম্পিউটার ব্যবহার করতাম তাও হইতো বাট খরচ বেড়ে দিত একটা সার্ভার কম্পিউটার দাম কিন্তু 5 লক্ষ টাকা থেকে শুরু করে 25 লক্ষ টাকা আরো বেশি হয় কথা কি বুঝতে পারছো তো সার্ভার কম্পিউটার গুলো কখন লাগে বড় একটা ইন্ডাস্ট্রি বড় কোম্পানি ঢাকায় তার শোরুম আছে তারপর এখানে আছে ওখানে আছে মনে করো অ্যাপেক্স কোম্পানি আছে না এরা সার্ভার কিনবে অথবা ওয়েবসাইট আমার ওয়েবসাইট সারা পৃথিবীর মানুষ দেখবে তাহলে আমার কম্পিউটার যদি আমি ওয়েবসাইট বানিয়ে রাখি তাহলে কি এই কম্পিউটার আমার কম্পিউটার থেকে ওয়েবসাইট দেখতে পারবে না আমার ওয়েবসাইটটা কোনো একটা শক্তিশালী কম্পিউটারে রাখতে হবে যেটা 24 ঘন্টা ওপেন থাকে বুঝছেন এই হচ্ছে সার্ভার ওকে এখন বলেন কি ভাড়া দিব হয় হয় ফ্রি না তো তোমরা এখানে যেমন ফ্রি পড়তেছো হ্যাঁ ওইটাই ভুল বুঝে নেই ঠিকই আছে আচ্ছা এরপরে দেখো হোয়াট ইজ ইমেল ইমেল কি ক্লাউড কম্পিউটিং হচ্ছে তোমার অনলাইনে কিছু স্টোরেজ ভাড়া দেয় বা ফ্রি দেয় ওইখানে তুমি ডাটা রাখতে পারবা যেমন গুগল ড্রাইভে তুমি ডাটা রাখতে পারবা তুমি যখন জিমেইল খুলবা জিমেইল অ্যাকাউন্ট আছে জিমেইল অ্যাকাউন্টের বিপরীতে একটা করে ড্রাইভ পাওয়া যায় তুমি হয়তো ব্যবহার করো না ওই ড্রাইভে তুমি চাইলে তোমার গুরুত্বপূর্ণ ফাইলগুলো আপলোড করে ফেলতে পারো রাখছো নি তাহলে আর দিও ওখানে তুমি জানো আচ্ছা এখন আসো হোয়াট ইজ ইমেল ইমেইলে আসো ইমেল হলো একটি পদ্ধতি যা ইন্টারনেটের মাধ্যমে বার্তা পাঠানো ও গ্রহণের সুবিধা দেয় বার্তা পাঠাইতে পারবা আবার গ্রহণ করতে পারবা এটি ব্যবহারকারীদের টেক্সট ফাইল বা সংযুক্তি পাঠানোর জন্য একটি ইমেল ঠিকানা ব্যবহার করে শেষ ওই প্রথম লাইন দিলেই হবে প্রথম লাইন দিলে কি হবে না তাহলে আর এটা দরকার নেই কমপ্লেক্স করার দরকার আছে যত ইজি তত ভালো হোয়াট ইজ স্প্যাম স্প্যাম কি এটা ইমেইলের সাথে সম্পর্কিত স্প্যাম হলো অবাঞ্ছিত ও অনুমোদিত মানে অনুমোদন নাই যার ইমেইল যা সাধারণত ক্ষতিকারক বিষয়বস্তু সরানোর জন্য প্রেরণ করা হয় তাহলে স্প্যাম হলো এমন একটা ইমেল যেটা তুমি চিনো না যেটার অনুমতিও নাই আইসে এটাতে ক্লিক করলে ক্ষতিকর ভাইরাস তোমার কম্পিউটারে লোড হয়ে যেতে পারে সেই জন্য এগুলোকে স্প্যাম বলে এগুলো কি বলে স্প্যাম বলে হোয়াট ইজ ম্যালওয়্যার ম্যালিসিয়াস সফটওয়্যার এটার সঙ্গে একবার বলেছি ম্যালওয়্যার হলো এক ধরনের সফটওয়্যার যা কম্পিউটার বা নেটওয়ার্কের ক্ষতি করার জন্য তৈরি করা হয় এর মধ্যে ভাইরাস ওয়ার্ম ট্রোজান রামসনওয়্যার অন্তর্ভুক্ত তাহলে এই সংখ্যাটা একটু সুন্দর লাগলো এটা দিতে পারো 128 নাম্বার হোয়াট ইজ ডাটা ভ্যালিডেশন কি এই যে তোমরা এক্সেলে যে ডাটা ভ্যালিডেশন করছো না এটা কি এটাই দেখো ডাটা ভ্যালিডেশন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সিস্টেমে প্রবেশ করানো ডাটা সঠিক সম্পূর্ণ এবং নির্দিষ্ট ফরম্যাট বা সীমার মধ্যে রয়েছে কিনা তা যাচাই করা বা নিশ্চিত করা তাহলে ভ্যালিডেশন মানে কি বৈধতা যাচাই করা ভ্যালিডেশন মানে কি বৈধতা যাচাই করা যেমন আমি ভ্যালিডেশন করলাম এমন এইভাবে যে কারো আইডি ডুপ্লিকেট হবে না এখন কেউ যদি ইচ্ছা করে ডুপ্লিকেট দিতে চায় তাহলে আমার কম্পিউটার বাধা দিবে না এই যে বাধাটা দিল এই বাধা কি আমি যদি সিস্টেম না করতাম তাহলে কি বাধা কি দিত তাহলে আমি আসলে কি করেছি ভ্যালিডেশন করেছি তো এক্সেলে ভ্যালিডেশন কোথায় করতে হয় ডাটার আন্ডারে গিয়ে করতে হয় না তাহলে আচ্ছা গুড ডাটা ভ্যালিডেশন ডাটা আন্ডারে করতে হয় এটি ভুল এড়াতে এবং ডাটার গুণমান এটা দরকার নেই এত গুড দরকার নেই চিনি কিছু কমিলেও চলবে পাস করলেই হয়েছে তাই না ভিলুকআপের সংখ্যা মানে এরকম একটা উপরে ছিল নাকি তাও আমরা এখানে একটু দেখি যাও কোনটা ভালো লাগে তোমাদের ভিলুকআপ হলো এক্সেল একটি ফাংশন যা টেবিলের প্রথম কলামে নির্দিষ্ট একটি মান খুঁজে বের করে এবং সেই সারির নির্ধারিত কলাম থেকে ডেটা দেখায় এটাও সুন্দর সেইমি
উদাহরণ দিচ্ছে রোল 2 এর নাম খুঁজে বের করতে হবে। রোল 2 কিন্তু তার নামটা খুঁজে বের করতে হবে এই কলাম থেকে, তাহলে ডাটাটা আসবে এই কলাম থেকে। হ্যাঁ, আর কন্ডিশনটা নেবে এই কলাম থেকে। আপনি জানতে চান রোল 2 এর নাম কি, 2 নাম, আচ্ছা ফর্মুলা, আচ্ছা রোল 2 নাম কি একটু ঠিক করে দিই, এটা দরকার নেই, ওটা দরকার, উপরে তো প্রশ্ন দিছি তাই না। ফর্মুলা হচ্ছে VLOOKUP 2, মানে কি 2 নং সেলটাকে নির্দেশ করছি, এখান থেকে এই পর্যন্ত পুরো টেবিলটা দেখাই দিছি A1 থেকে C4। তারপরে কত নম্বর কলাম থেকে নিবে, 2 নম্বর কলাম থেকে। ফলস মানে 0, ফলসও দেওয়া যায় বা 0 দেওয়া যায়। 0 হচ্ছে এক্স্যাক্টলি ম্যাচ না হইলেও চলবে, এক্স্যাক্টলি ম্যাচ একটা ব্যাপার আছে না। আর 1 হচ্ছে কি এক্স্যাক্টলি ম্যাচ করতে হইবে, নাইলে দিবে না, বুঝছো নি। ফলাফল আবার এত কিছু আইসি কেন, ফলাফল গেলই গেল, এটা কি গেল করো না তুই কে, এটা তো হ্যাঁ, এটি রোল নম্বর 2 খুঁজে এবং তার নাম কলম থেকে নাম দেখায়, নাম কলম থেকে মান দেখায়, নাম কলম থেকে নাম দেখায়, সে নাকি বলো। নাম কলম থেকে Ctrl+C না লিখে Ctrl+C Ctrl+V দিয়ে দিই, কি বলো। মেয়ে সবাই খেয়াল করো, দুষ্টামি করো না। আচ্ছা, হোয়াট ইজ দ্য এক্সটেনশন অফ মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট, এক্সেল। মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট এবং এক্সেলের এক্সটেনশন কি সবাই বুঝতেছেন? মাইক্রোসফট ওয়ার্ড কি বলতো, docx, পাওয়ারপয়েন্ট হচ্ছে PPT-PPTX, দুইটাই লাগবে। ডক আগের ভার্সন হচ্ছে ডক, বর্তমান ভার্সন হচ্ছে docx। এক্সেলের এক্সটেনশন কি, .xls, এটা একটু কঠিন, .xlsx। পাওয়ারপয়েন্ট PPT-PPTX। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেভ অ্যান্ড সেভ এজ। সেভ এবং সেভ এজের মধ্যে পার্থক্য কি? সেভ মানে কি, তুমি যে ফাইলটা তুমি কাজ করতেছো, তুমি আরো কাজ করছো, যতই কাজ করো, সেভ করলে ওই একই ফাইলে সেভ হবে, ওই একই ফাইলে কি হবে, সেভ হবে। আর সেভ এজ করলে কি হবে, নতুন ফাইলে গিয়ে সেভ হবে। তাহলে দেখো সেভ এজটা দেখো, ডকুমেন্টটি নতুন নাম, অবস্থান বা ফাইল ফরম্যাটে, নতুন ফরম্যাটে সংরক্ষণ করার সুযোগ দেয়, মূল ফাইল অপরিবর্তিত থাকে। তাহলে সেভ করলে মূল ফাইল পরিবর্তিত হয়, মূল ফাইলের উপর বারবার কি হয়, বারবার কি অ্যাড হয়। যত পরিবর্তন করবা তুমি সেভ দিলে মূল ফাইলটা কি হয়ে যাবে, মূল ফাইলটা কি হবে, আপডেট হইবে, কি হইবে। আর মূল ফাইলটা ওপেন করে তুমি কাজ অনেকক্ষণ কাজ করছো, 1 ঘন্টা কাজ করে যদি সেভ এজ দিয়া অন্য নাম দিয়া বা অন্য লোকেশনে সেভ করো, তাহলে মূল ফাইলে দেখবো কি আগে যতটুকু কাজ ছিল অতটুকুই, আর কোনো কাজ নাই। বুঝছো নি কথাটা? ওকে, হোয়াট ইজ আন্ডো অ্যান্ড রেডো, এটা আগেও মানে উপরে ছিল তাই না। আন্ডো রেডো কি, এটা উপরে ছিল না প্রশ্নটা। ডকুমেন্ট বা প্রোগ্রামের সর্বশেষ কাজ বা পরিবর্তন বাতিল করে Ctrl+Z, আর Ctrl+Y হচ্ছে পূর্বেরটা। মানে আন্ডোটা একটু বোঝা, মনে করো আমি টাইপ করা অবস্থায় মনে করো এটা ডিলিট হয়ে গেল, আবার এটাও ডিলিট হয়ে গেল, এটাও ডিলিট হয়ে গেল, আমি তো দিকে ভয় পেয়ে গেলাম। কয়টা ভুল করছি এখানে, 3টা ভুল। তাহলে এখান থেকে বাঁচার উপায় কি, আমাদের Ctrl+Z দিতে হবে। Ctrl+Z দাও, তো একটা আমি কারেকশন পেলাম, আমার আরো কারেকশন দরকার, তাহলে যতবার কারেকশন হবে না ততবার আমি Ctrl+Z দিব। তাহলে আমি আবার Ctrl+Z দিলাম, আমার এটাও কারেকশন হয়ে গেল। আবার এখানে একটু লেখা ছিল না, Ctrl+Z দাও, এটাও চলে আসলো। তাহলে আমি 3বার পিছালাম, কয়বার পিছালাম, এবার মনে করো যে আমি 3বার পিছানোর পরে আমি চাইলে আবার 3বার আগাইতেও পারবো, মনে করো আমার দরকার হইলো, আগানো দরকার, তাহলে Ctrl+Y দিব। Ctrl+Y দেখছো নি, সর্বশেষ আমি এই অবস্থায় ছিলাম না। এখন Ctrl+Y দিলে আর কাজ করবে না, Ctrl+Y তার মানে কি, Ctrl+Z দিয়ে তুমি যতবার পিছাইবা, Ctrl+Y দিয়ে তুমি ততবার আগাতে পারবা। বেশি পিছাই গেলে মাঝে মাঝে আমাদের আগানো দরকার হয় না। তোমার দেওয়ার কথা ছিল, কথার কথা, মনে করো Ctrl+Z 3বার দেওয়ার কথা ছিল, তুমি ভুলে 4বার দিছো, তাহলে কি তোমার হইব নি, তাহলে একবার আগে দিবে না, তখন কি দিবা Ctrl+Y। আমার কথা কি বুঝতে পারতেছো? তাহলে এখন আমরা Ctrl+Z দিয়ে আমাদের সবগুলো পিছাই, ঠিক করে ফেলাম, ঠিক আছে নি। তারপরে কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ ইফ, অ্যান্ড, অর, কাউন্ট ইফ, র্যাঙ্ক ইন এক্সেল। দেখো প্রশ্নটা কি, হোয়াট ইজ ইফ, অ্যান্ড, অর, কাউন্ট ইফ, র্যাঙ্ক ইন এক্সেল। এগুলো গুরুত্বপূর্ণ না। ইফ আমরা অলরেডি জানি, ইফ ফাংশন হলো এক্সেলের একটি লজিক্যাল ফাংশন যা একটি শর্ত পরীক্ষা করে। কয়টা শর্ত? একটার বেশি কি পারে না। একটার বেশি করতে গেলে আমাদের কি লাগে, নেস্টেড ইফ লাগে, ইফের ভিতরে ইফ লাগে। বাট প্রত্যেকটা ইফ কয়টা কন্ডিশন যাচাই করে, একটা। তাহলে দেখো
ইফ ফাংশন হলো এক্সেলের একটি লজিক্যাল ফাংশন যা একটি শর্ত পরীক্ষা করে এবং শর্তটা সত্য হলে মানে সত্য মানে ট্রু হলে একটি ফলাফল দেখায় মানে সামনেরটা, আর মিথ্যা হইলে পরেরটা দেখায়। বুঝছো নি, অন্য ফলাফল দেখায়। সিনট্যাক্স দেখো, ইফ কন্ডিশন, এই কন্ডিশন সত্য হইলে এই কন্ডিশনের পরে যে ফলাফলটা সেটা দেখাইবে, তারপর থেমে যাবে। আর এই কন্ডিশনটা যদি মিথ্যা হয় তাহলে সর্বশেষ যে লাইনটা থাকে ওইটা দেখাবে। এই টোটালটা আমাদের ইফের সিনট্যাক্স না, টোটালটা তো আমাদের ইফের সিনট্যাক্স, কথা বুঝতেছো? তাহলে কন্ডিশন সত্য হইলে কন্ডিশনের পরে যে ফলাফল সেটা দেখাবে, তারপর থেমে যাবে। আর যদি কোনো কারণে কন্ডিশন মিথ্যা হয় তাহলে সে কোথায় চলে যাবে, জাম্প করে দ্বিতীয় ফলাফলে চলে আসবে। প্রথম ফলাফল কি দেখাবে কন্ডিশন মিথ্যা হলে? না, ফলাফল দেখাবে কোনটা? দ্বিতীয় ফলাফলে। এখন দ্বিতীয় ফলাফলের গড়ে যদি আমি ফলাফল না লিখে যদি আমি আরেকটা কন্ডিশন ব্যবহার করি তাহলে ওই কন্ডিশনে যাবে। বুঝছেন কথাটা? ওইটাকে বলে নেস্টেড ইফ। আচ্ছা, এখন পরের লাইনে যাও, এটা উদাহরণ দিচ্ছে, ইফ A1 গ্রেটার দেন 10। এই তুমি দাঁড়াও, ইফ A1 গ্রেটার দেন 10 ইয়েস নো। এখন আমি বললাম A1 এর মান হচ্ছে 5, তাহলে কোনটা আসবে? A1 এর মান 5 বললাম, তাহলে বলো তো A1 এর মান 5 হইলে উত্তর কোনটা আসবে? আর কোনটা ইয়েস নো কোনটা আসবে? নো। শিওর নি? বসো, ঠিক আছে। এই দাঁড়াও, তুমি দাঁড়াও, ব্যাক লাগি। আচ্ছা, এখন মনে করো A1 এর মান 10, তাহলে ফলাফল কোনটা আসবে? ইয়েস নো না কোনটা আসবে? A1 এর মান কত? 10। আরে প্রশ্ন ঠিক লাগবো না, কি এই বাহিরা? হ্যাঁ, মাথা ভাই তুমি বলো নইব। আরে দেখো মান বসো, 10 গ্রেটার দেন 10, 10 কি 10 এর বড় নেই? তা না করছো আরে সমান এনে কি চিহ্ন দেওয়া? সমান চিহ্ন তুমি কই পেলা? কানা। আর এনে যেটা আছে এটা হিরো যেটা কইবা, প্রশ্ন তুমি পাল্টাতে যাও কেন? ব্যাক লাগে প্রশ্ন দিনে সমান, এই সমান দিয়ে অঙ্ক করে নিজে নিজে দিয়ে আইছে। এই দেখো 10 গ্রেটার দেন 10, আগে এইটা কো সত্য না মিথ্যা? তো মিথ্যা হলে তুমি কি কানা? তুমি নো তাহলে উত্তর নো হবে না। তুমি মনে মনে এনে সমান চিহ্ন পাইছো, তোমার কে কইছে? এর কোনো নিয়ম পাইছো না? আমি শিখাইছি। আরে আগের কথা বাদ দাও, আমি তোমার কইতেছি কোনো, আমরা বলছিলাম নি যে এরকম গ্রেটার দেন থাকলে ইকুয়াল টু দিয়ে দিও। তুমি এনে কি আছে এই অনুযায়ী কথা কইবা না? কি কথা বুঝছো নি? এই জন্য আজীবন ফেল করছো আর ডিগ্রিতে ভর্তি হইছো। ডিগ্রি রেখে পরে ডিগ্রি জানো নি? ডিগ্রি ভালো করছো, ডিগ্রি ভর্তি শেখারে ভালো কাম করছো। ডিগ্রি কোনো বেল নাই, বসো। ডিগ্রি কি কথা বলো না? তাহলে এটা তো বুঝছো না। এখন চলে আসো অরে। অরে হচ্ছে কি ব্যাখ্যা দরকার? সরি, এন্ডে। এন্ডের কথা কি মনে আছে? যখন একটি হইলে কি হবে? একটি হইলে আমি শর্টকাট বলছিলাম, একটি হইলে অর, আর একাধিক হইলে এন্ড। মানে একটি, যে কোনো একটি সত্য হইলে কি? অর, আর সবগুলো সত্য হইলে কি? এই কথা কি মনে থাকবে? এটা হচ্ছে আমার শর্টকাট মানে বোঝানো। যে কোনো একটি সত্য হইলে অর, আর সবগুলো সত্য হইলে এন্ড। তাহলে তোমার এমন একটা সূত্র বানানো দরকার যেখানে সবগুলো সত্য হইলে তোমার একটা ফলাফল দেখাইব, আর না হইলে অন্য একটা ফলাফল দেখাইব। তাহলে তখন তুমি এন্ড ব্যবহার করবা। আবার এমন একটা তোমার সূত্র তৈরি করতে হবে যেখানে তুমি চাচ্ছ যে কোনো একটা সত্য হইলেই তুমি এই ফলাফলটা দিবা, তাহলে তখন তুমি কি ব্যবহার করবা? অর ব্যবহার করবা। তাহলে আমরা এখন বুঝি, এন্ড ফাংশন হলো এক্সেলের একটি লজিক্যাল ফাংশন যা একাধিক শর্ত। ইফে কয়টা শর্ত ছিল? ইফে একটা শর্ত। আর এন্ডে কয়টা শর্ত? একাধিক শর্ত। আমি হোয়াটসঅ্যাপে কি রাখো? তাহলে এন্ড দেখো, এন্ড হচ্ছে একাধিক শর্ত পরীক্ষা করে এবং ট্রু প্রদান করে যদি সব শর্তই সত্য হয়। যে বললাম যে সবগুলো শর্ত সত্য মানে কি? সবগুলো মানে সত্য হইতে হবে, তাহলে হচ্ছে এন্ড। আর না হইলে কি হইবে বলেন তো? ফলস। তাহলে এন্ডের সিনট্যাক্সটা দেখো, এন্ড কন্ডিশন 1 কন্ডিশন 2 ডট ডট, এইভাবে তোমার যতগুলো কন্ডিশন লাগে তুমি দিতে পারো তোমার প্রশ্ন অনুযায়ী। যে কোনো একটা সত্য মানে সবগুলো যখন কন্ডিশন ট্রু হবে তখন কি হবে? এই পুরো কন্ডিশনটা সত্য হবে। পুরো কন্ডিশনটা কি হবে? নিচে একটা উদাহরণ দিচ্ছে, ইফ এন্ড দিয়ে দিচ্ছে A1 গ্রেটার দেন 10, B1 লেস দেন 20। এখন ম্যাডাম দাঁড়ান তো, দাঁড়ান, আপনি দাঁড়ান। এখানে A1 এর এই সূত্রটা দেখেন, এন্ড দিয়ে কি লিখছে? A1 গ্রেটার দেন 10 আর B1 হচ্ছে লেস দেন 20। এখন আমি আপনাকে বলি, A1 এর মান হচ্ছে 9, ওকে, আর B1 এর মান হচ্ছে 30। তাহলে বলেন তো এটা সত্য হইবে না মিথ্যা হইবে? কেউ বলবো না। A1 এর মান হচ্ছে 9
আর b1 এর মান হচ্ছে 30, তাহলে এটা কি সত্য হবে না মিথ্যা হবে? কনফিউশন কেন? মিথ্যা কেমনে বলেন তো? না, মিথ্যা কেমনে হইল? কোন জায়গাটা? এই জায়গা না এই জায়গা? আচ্ছা, আমরা বেশি সময় নিতে পারবো না। এই তুমি দাঁড়াও, আনিকে দাঁড়াও, ম্যাডাম বসেন। ওই কথাটা বলো। a1 এর মান কত? a1 এর মান হচ্ছে 9, আর b1 এর মান হচ্ছে 30। কেমনে হইলো একটু বলেন। আর এটা হ্যাঁ ফলস, কারণ এন্ডে বলছে কি যে কোনো এন্ডে সবগুলো সত্যি দেবে। এন্ডে কি বলছে? সবগুলো সত্য। শেষ। ও আনিকে পারছে মানে কি এই ক্লাসে সবাই পারবে। শেষ। আচ্ছা, এরপরে অরে আসো। অর ফাংশন হলো এক্সেলের একটি লজিক্যাল ফাংশন যা একাধিক শর্ত পরীক্ষা করে আগের মতোই, এবং সত্য হয় কখন? যখন যে কোনো একটা মানে কন্ডিশন সত্য হইলে। তাহলে এখন অর লেখার নিয়ম হচ্ছে এরকম। এখন এই কন্ডিশনে আসো। অর a1 greater than 10, b1 less than 5। এটা একটু পড়ো। অর এর ভিতরে আমি কি লিখছি? a1 greater than 10 আর b1 less than 5, এটা আমি লিখছি, তাই না? এখন ভালো মতো খেয়াল করো। a1 এর মান হচ্ছে 9, ওকে, আর b1 এর মান হচ্ছে 4। তো বলো তো এটা সত্য হবে না মিথ্যা হবে? মিথ্যা হবে। আচ্ছা, a1 এর মান মনে করো 11, আর b1 এর মান হচ্ছে 5, সত্য হবে না মিথ্যা হবে? মাথা ঠিক আছে। এখন চলে আসো কাউন্টে বলি। দেখো, কাউন্ট খুবই গুরুত্বপূর্ণ। কাউন্ট ফাংশন হলো এক্সেলের একটি ফাংশন যা একটি নির্দিষ্ট রেঞ্জে কেবলমাত্র সংখ্যার সেলগুলি গণনা করে। গণে মানে কি? কাউন্ট করে, মানে গণনা করে। একটু দিলে এবার সুন্দর হইতো। সিনট্যাক্স দেখো, কাউন্ট দিয়ে রেঞ্জ দিবা। কাউন্ট a1 colon a5, a1 থেকে a5 এর মধ্যে যতগুলো ঘরে সংখ্যা আছে সেগুলো কাউন্ট করবে। বাট কোনো ঘর যদি খালি থাকে সেটা কিন্তু কাউন্ট করবে না। খালি ঘরকে কাউন্ট করবে? জি না। তাহলে আচ্ছা বলেই দিছি। আর কাউন্ট ইফটা দেখো, কাউন্ট ইফ তোমরা ব্যবহার করছো না ইউনিক আইডি তৈরি করতে? এটা হচ্ছে শর্ত সাপেক্ষে গণে। এটা কি করে? শর্ত সাপেক্ষে গণে। কাউন্ট ইফ ফাংশন হলো এক্সেলের একটি লজিক্যাল ফাংশন। তাহলে এটা কি ধরনের ফাংশন? লজিক্যাল, যা নির্দিষ্ট শর্ত পূর্ণ হওয়া সেলগুলির সংখ্যা গণে। মানে তুমি যে একটা কন্ডিশন দিচ্ছ, এই কন্ডিশন অনুযায়ী কোন কোন সেল আছে ওই রেঞ্জের মধ্যে। কাউন্ট ইফের মধ্যেও তো একটা রেঞ্জ দিবা, আর একটা কি দিবা? কন্ডিশন দিবা। ওই কন্ডিশন অনুযায়ী ওই রেঞ্জের মধ্যে কোন কোন সেল আছে এটাকে সে গণনা করে। এটাকে সে কি করে? গণনা করে। ওকে, এখন গণনা করে যে আমি বলছি একটা হইতে হবে। কয়টা হইতে হবে? একটা হতে হবে। আবার এটাকে আমি কোথায় অ্যাড করেছিলাম? এন্ডের মধ্যে। কোথায় অ্যাড করছি? এন্ডে। কাউন্ট ইফটা আমি কোথায়? ইউনিক আইডির সময় কাউন্ট ইফটা আমি কোথায় লিখছি? এন্ডের মধ্যে না? এখন সে যদি একটা গণনা করে তাহলে এন্ডের ওই অংশটা কি সত্য হইবে। আর সে যদি কাউন্ট ইফ ওই দুইটা গণনা করে তাহলে এন্ডের ওই কন্ডিশনটা কি হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে। তখন মিথ্যা হইলে কি করবে? ওই যে ভ্যালিডেশন কি করে? বাধা দেয়। ভ্যালিডেশন কি করে? বাধা দেয়। বুঝতে পারছেন? তাহলে কাউন্ট ইফের ইয়েটা আমরা জানতে পারলাম। তারপরে আসো, যেমন এখানে উদাহরণ দিচ্ছে, কাউন্ট ইফ a1 colon a5 এই রেঞ্জের মধ্যে গ্রেটার দেন 10, মানে 10-এর থেকে যে বড় সংখ্যাগুলো সে কাউন্ট করবে। তাহলে 10-এর থেকে ছোট সংখ্যা কি কাউন্ট করবে? তাহলে শর্ত সাপেক্ষে সে ফলাফল বের করতেছে না। তাহলে দেখো এই এখানে ব্যাখ্যা বলে দিচ্ছে। শেষ। না, লজিক গেট পেয়ে রাখবে, এটা ফাংশন ওইরকমই। বাট এগুলো আমরা ওইভাবেই কাজ করতেছি। বাট এখানে তুমি গেট বলবো না, এখানে ফাংশন বলতে। বাট কাজই একই।